কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ ক্লাসটি। এর আগের ভিডিওতে আমি তোমাদের সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে 5 মার্ক এবং 10 মার্কের সাজেশন দিয়েছিলাম এবং তোমাদের বলেছিলাম ভিডিওর মধ্যে যে তোমাদের 2 মার্কের কোয়েশ্চেনগুলো আমি একটা ক্লাসের মাধ্যমে নিব, যাতে তোমরা নোট লেখার ক্ষেত্রে অনেক সুবিধা পাও। তো আজকেই সেই ক্লাসটি শুরু করছি। অনেকগুলো কোয়েশ্চেন রয়েছে, তাই আজকে আমরা 15টি কোয়েশ্চেন সম্বন্ধে আলোচনা করব। 15টি 2 মার্কের কোয়েশ্চেন আজকে সেটেলমেন্ট জিওগ্রাফি বা জনবসতি ভূগোল থেকে তোমাদের পড়াবো। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং বলে দিই, আমার এটা মানে আমি ক্লাস করানো তো অভ্যস্ত নয়, এই কারণে আমার বিভিন্ন কিছু ভুল হতে পারে, ভাষাগত ত্রুটি হতে পারে, তাই তোমাদের কাছে প্রথমেই আমি সেই বিষয়ে ক্ষমা প্রার্থী। তো আজকে আমরা 15টি গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব এবং বাদ বাকি কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো আর একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব, না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং খাতা পেন নিয়ে ভিডিও দেখতে বসবে এবং আমি যে কোয়েশ্চেনগুলি দেব সেই কোয়েশ্চেনগুলো টুকবে এবং যেগুলোর কি পয়েন্ট, মানে যেগুলো আমি বোঝানোর চেষ্টা করব যে কি পয়েন্টগুলো, সেই কি পয়েন্টগুলো তোমরা নোট করবে এবং তোমরা তারপর তোমরা বইয়ে পড়বে, তাহলেও তোমরা কোয়েশ্চেনগুলি সমস্তটা ভালো করে বুঝে নিবে। এবং বলে দিই যে তোমাদের 15টি যে কোয়েশ্চেন পড়াবো, এই 15টি কোয়েশ্চেন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। এই 15টি কোয়েশ্চেন সব থেকে গুরুত্বপূর্ণ এবং বাদ বাকি যে কিছু কোয়েশ্চেন রয়েছে সেগুলো কম গুরুত্বপূর্ণ, তাই সেগুলো এর পরের ভিডিওর মাধ্যমে আলোচনা করব। কিন্তু এই 15টা কোয়েশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটেলমেন্ট জিওগ্রাফি থেকে আসার জন্য। এবং এছাড়াও এর আগে আমি 10টা কোয়েশ্চেনের নোট তোমাদের ভিডিওতে দিয়েছি, তো সেই নোটগুলো তোমরা দেখে নিও। সেই 10টা নোট ছাড়াও আজকে আর 15টি কোয়েশ্চেন তোমাদের পড়াবো। তো তোমরা কেমন হলো ভিডিওটি সেটা কমেন্ট বক্সের মাধ্যমে জানাবে। তো চলো শুরু করি সেটা। 1 নম্বর কোয়েশ্চেন আমরা আলোচনা করব, সেটা হচ্ছে হ্যামলেট। হ্যামলেট হ্যামলেট কাকে বলা হয়? হ্যামলেট বলতে বোঝানো হয়েছে যে একটা বড় গ্রামের প্রান্ত দেশে, মানে শেষের দিকে কয়েকটি বাড়ি নিয়ে, দেখা যাচ্ছে 10টি বা 15টি বাড়ি নিয়ে গঠিত একটা ছোট্ট গ্রামকে বলা হচ্ছে হ্যামলেট। তোমরা এটা ছোটকাল থেকেই পড়েছো এবং তোমাদের ছবির মাধ্যমে বোঝায় যে ধরো এটা হচ্ছে একটা বড় গ্রাম, এটা হচ্ছে একটা বড় গ্রাম। তো বড় গ্রামের শেষের দিকে এইরকম একটা জায়গায় কৃষি জমি যেখানে রয়েছে, বিভিন্ন কৃষি জমি রয়েছে, এই বড় গ্রামের যে বসবাসকারী মানুষদের কৃষি জমি রয়েছে এই সব জায়গাগুলিতে। তো এইখানে কিছু মানুষ 10-15 জন, মানে 10-15টা মানে 10-15টা বাড়ি নিয়ে গঠিত একটা ছোট্ট গ্রামকে বলা হয় হ্যামলেট। এটা হচ্ছে হ্যামলেট এবং এটা হচ্ছে মেন ভিলেজ। এই মেন ভিলেজ বা হ্যামলেট গড়ে ওঠার কারণ কি? হ্যামলেট গড়ে ওঠার কারণ বিভিন্ন রয়েছে, তবে 2টি কারণ সম্বন্ধে আমরা বলি। যে দেখা যাচ্ছে যে কিছু মানুষের মানে পূর্বপুরুষের জমি জায়গা রয়েছে এই শেষের দিকে, তো সেই কারণে তারা এখানে বসবাস করে এবং বেশিরভাগ মানুষের জমি জায়গা রয়েছে এইখানে, তাই এইখানে মেন গ্রাম গড়ে উঠেছে এবং এইখানটাতে ছোট্ট গ্রাম গড়ে উঠেছে। এটা একটা কারণ। 2 নম্বর কারণ হতে পারে যে ভারতের এখনো বিভিন্ন জায়গায় এবং পূর্বে, মানে ইতিহাসে তো ছিলই, যে ব্রাহ্মণ বা উঁচু শ্রেণীর মানুষ যারা নিজেদেরকে ভাবতো, তারা নিচু শ্রেণীর মানুষদেরকে দেখতে পারতো না বা তাদের সঙ্গে থাকতে প্রস্তুত ছিল না। এই কারণে তারা বলতো যে তোমরা আমাদের সঙ্গে থাকতে পারবে না, তোমরা গ্রামের শেষের দিকে একটা নিজেরা বাড়িঘর তৈরি করে থাকো, কিন্তু আমাদের সাথে থাকতে পারবে না। এই শ্রেণী বৈষম্যের কারণে হ্যামলেট বা ছোট্ট গ্রাম গড়ে উঠতো গ্রামের শেষের দিকে। তো হ্যামলেট তোমরা বুঝতে পারলে হ্যামলেট কাকে বলা হয়। এরপর 2 নম্বর কোয়েশ্চেন হচ্ছে ফ্যাক্টরস অফ রুরাল সেটেলমেন্ট ডেভেলপমেন্ট। রুরাল সেটেলমেন্ট ডেভেলপমেন্ট
ফ্যাক্টরস অফ রুরাল সেটেলমেন্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে গ্রামীণ বসতি গড়ে ওঠার ক্ষেত্রে কি কি নিয়ন্ত্রক থাকে সেই নিয়ন্ত্রকগুলি সম্বন্ধে তোমাদেরকে বর্ণনা করতে দিতে পারে। 2 মার্কের জন্যই বেশিরভাগ দিয়ে থাকে, তবে 5 মার্কের জন্য দিলেও তোমরা একটু বাড়িয়ে চাড়িয়ে তোমরা লিখতে পারবে। তো কি হতে পারে সেই ফ্যাক্টরগুলো? প্রথম ফ্যাক্টর হিসাবে আমরা বলতে পারি হাইড্রোলজিক্যাল এরিয়া বা সাইট। হাইড্রোলজিক্যাল সাইট মানে বোঝানো হয়েছে যে কোনো জলের কেন্দ্রকে বা জলের কেন্দ্র যেমন নদী হতে পারে, পুকুর হতে পারে বা হ্রদ হতে পারে। তো এই সব জলের কেন্দ্রগুলিকে মানে এই কেন্দ্রগুলিকে কেন্দ্র করে যদি মানুষজন গ্রামীণ বসতি গড়ে তুলতে পারে। যেমন ধরো একটা পুকুর রয়েছে, এটা একটা পুকুর বা হ্রদ, ধরো এটা হচ্ছে একটা হ্রদ। তো এই হ্রদের আশেপাশে মানুষজন জলের চাহিদা মেটানোর জন্য খাওয়ার জল, তারপর স্নানের জল, তারপরে গবাদি পশুর স্নান করানোর জল, এই সব কাজের জন্য বা কৃষি কাজে সেচের জন্য জল, এই সব কাজের জন্য মানুষ এই সব জায়গাগুলিকে কেন্দ্র করে বসতি গড়ে তোলে। তাই জল সংক্রান্ত একটা বিষয় হচ্ছে নিয়ন্ত্রক গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য। তাহলে তোমরা বুঝতে পারছো এটা। 2 নম্বর নিয়ন্ত্রক সম্বন্ধে আলোচনা করতে পারি সয়েল বা মৃত্তিকা। তো মৃত্তিকা কিভাবে? দেখা যাচ্ছে যে কোন অঞ্চলে মৃত্তিকা খুব উর্বর রয়েছে, মানে সেইখানে কৃষিকাজ খুব ভালো হয়। এই কারণে সেই জমিকে কেন্দ্র করে বা সেই অঞ্চলকে কেন্দ্র করে মানুষজন গ্রামীণ বসতি গড়ে তুলতে পারে। যেমন দেখা যাচ্ছে একটা নদী, ধরো এটা হচ্ছে একটা নদী। তো এই নদীর প্লাবন ভূমি রয়েছে, এই সব জায়গাগুলোতে প্লাবন ভূমি রয়েছে। তো এই সব জায়গাগুলোতে কৃষিকাজ খুব ভালো হয়, যেমন ধান, গম ইত্যাদি, পাট, এই সব কৃষিকাজ খুব ভালো হয়। এই কারণে এই সব জায়গাগুলিকে কেন্দ্র করে এই সব সয়েল মানে উর্বর মৃত্তিকাযুক্ত অঞ্চলকে কেন্দ্র করে এইখানে প্রচুর গ্রামীণ বসতি গড়ে উঠতে দেখা যায়। তো এটা একটা কারণ। 3 নম্বর কারণ হিসাবে আমরা বলতে পারি বা 3 নম্বর নিয়ন্ত্রক বলতে পারি আমরা, সেটা হচ্ছে ন্যাচারাল রিসোর্স। ন্যাচারাল রিসোর্স মানে হচ্ছে প্রাকৃতিক সম্পদ। যেমন কোনো বনাঞ্চল মানে বন বা অরণ্যযুক্ত অঞ্চল বা জঙ্গল, যেখানে প্রচুর মানে প্রাকৃতিক সম্পদ পাওয়া যায়, যেমন কাঠ পাওয়া যায়, তারপরে পাওয়া যায় ভেষজ উদ্ভিদ পাওয়া যায়, তারপর মধু সংগ্রহ করে মানুষজন। তো এই সব জায়গাগুলিতে প্রাকৃতিক সম্পদ বা বনাঞ্চলের প্রাকৃতিক সম্পদগুলিকে আরোহণ করে মানুষ ইকোনমিক্যালি একটা বা অর্থনৈতিকভাবে এখানে মানুষ কাজ পায়। এই কারণে তারা এখানে এই বনাঞ্চলের পাশে গ্রামীণ বসতি গড়ে তোলে। তো এইরকম বসতি ভারতবর্ষতে প্রচুর জায়গায় রয়েছে, মধ্যপ্রদেশে, পশ্চিমবঙ্গে, আসামে, এই জায়গায় প্রচুর এরকম গ্রামীণ বসতি রয়েছে। তো এটা একটা। এরপর এই কোয়েশ্চেনটা গেল। এরপর আমরা 3 নম্বর কোয়েশ্চেন আলোচনা করব, সেটা হচ্ছে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এটা হচ্ছে আরবান মরফোলজি, মানে হচ্ছে এখন আমরা দুটো কোয়েশ্চেন পড়লাম গ্রামীণ বসতি থেকে, এবার আমরা বেশিরভাগ কোয়েশ্চেন পড়বো শহর বা নগর বসতি থেকে। তো 3 নম্বর কোয়েশ্চেন হচ্ছে মিলিয়ন প্লাস সিটি। এখানে প্লাসও দিতে পারে বা প্লাস আকারেও দিতে পারে। তো মিলিয়ন প্লাস সিটি কাকে বলা হয়? মিলিয়ন কথার মানে হচ্ছে 10 লক্ষ। মানে যেই সব নগর বসতি বা শহরে 10 লক্ষের বেশি জনসংখ্যা থাকে সেই বসতিকে বলা হয় মিলিয়ন প্লাস সিটি। তাহলে খুব সহজভাবে তোমরা মনে রাখতে পারবে মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। তাই যেই শহরে 10 লাখের বেশি মানুষ বসবাস করে তাকে বলা হয় মিলিয়ন প্লাস সিটি, বা এই কথাটাকে বলা হয় একটা ভাষায় 10 লাখী শহর। এইখান থেকে আরো দু তিনটে কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন একটাই আসতে পারে, আর একটা কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু এটার বিভিন্ন নাম আসতে পারে। তো সেটা কি? সেটা হচ্ছে মেট্রোপলিটন সিটি।
মেট্রোপলিটন সিটি। মেট্রোপলিটন সিটি মানে হচ্ছে, ভারতের ক্ষেত্রে যদি আমরা বলি যে যেই সব শহরগুলি বা নগরগুলির জনসংখ্যা 10 লক্ষ থেকে 50 লক্ষ পর্যন্ত হয়ে থাকে, মানে 10 লক্ষর বেশি এবং 50 লক্ষর কম, সেই সব নগর বা শহরগুলিকে বলা হয় মেট্রোপলিটন সিটি। বিভিন্ন মেট্রোপলিটন সিটি আছে, আমার নাম অবশ্য মনে নেই এখন, তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে মেট্রোপলিটন সিটি। কয়েকটি উদাহরণ দাও ভারতে বা অন্যান্য দেশেরও হতে পারে, যেমন নিউ ইয়র্ক হতে পারে, কারণ নিউ ইয়র্কে যত সম্ভব 50 লক্ষের কমই মানুষ থাকে। তো 50 লক্ষের কম এবং 10 লক্ষের বেশি হলে সেটাকে বলা হয় মেট্রোপলিটন সিটি। তো এটা তোমরা বুঝতে পারলে। এবার মেট্রোপলিটন সিটিকে আবার অনেক ভাষায় পরীক্ষাতে দিয়ে থাকে, যেমন আর একটা ভাষা হচ্ছে মেট্রোপলিটন সিটিকে দিয়ে দিতে পারে সংক্ষেপে মেট্রো সিটি। মেট্রো সিটি আবার এটাকে বলতে পারে যে মেট্রোপলিস কাকে বলা হয়, মেট্রোপলিস। তো এই একটা কোয়েশ্চেন, মেট্রোপলিটন সিটিকে দুটি ভাবে দিতে পারে, মেট্রো সিটি কাকে বলা হয়, মেট্রোপলিস কাকে বলা হয়। তাহলে এই ধারণা থেকে তোমরা বুঝতে পারলে মেট্রোপলিটন সিটি মানে হচ্ছে 10 লক্ষ থেকে 50 লক্ষ জনসংখ্যার মধ্যবর্তী জনসংখ্যা যদি কোনো শহর বা নগরে থাকে, সেই নগর বা শহরকে বলা হয় মেট্রোপলিটন সিটি বা মেট্রো সিটি বা মেট্রোপলিস। তো এটা তোমরা বুঝতে পারলে। এবার 4 নম্বর কোয়েশ্চেন। 4 নম্বর কোয়েশ্চেন হচ্ছে সিবিডি। সিবিডি তোমরা যখন মাল্টি নিউক্লি থিওরি, তারপর কনসেন্ট্রেটিং জোন থিওরি এবং সেক্টর থিওরি পড়বে তখন ভালোভাবে বুঝতে পারবে। তবে এখন আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব সিবিডি বলতে কি বোঝায়। কোনো একটা নগর বা শহরের এমন একটা কেন্দ্র থাকে যেখানে সেই নগর বা শহরের সব থেকে বেশি অর্থনৈতিক বা বাণিজ্যিক বা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলি গড়ে ওঠে। মানে সেখানে যেমন বড় বড় কোম্পানির হেড অফিসগুলো থাকতে পারে, অথবা বড় বড় ব্যাংক থাকতে পারে, অথবা সেখানে থাকতে পারে বিভিন্ন প্রশাসনিক দপ্তর বা অফিস, এইসব যেমন রাজ্যপালের অফিস বা মুখ্যমন্ত্রীর অফিস বা দেখা যাচ্ছে কমিশনারের অফিস বা এসপির অফিস ইত্যাদি, যেই বড় বড় অফিস কার্যালয়গুলো থাকে, অথবা বিভিন্ন ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানের হেড অফিসগুলো থাকে, অথবা যেখানে বিভিন্ন ব্যাংকের হেড অফিস থাকে বা বিভিন্ন বড় বড় ব্যাংক থাকে, সেই সব জায়গাগুলিকে বলা হয় সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। এই সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের জমির জায়গা সব থেকে বেশি হয়, শহরের যে কোনো জায়গার থেকে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টের জমির জায়গা সব থেকে বেশি হয় এবং এখানে উন্নত পরিবহন ব্যবস্থা ইত্যাদি সমূহ থাকে। তারপর এখানে বিভিন্ন মানুষকে সেবাদানের জন্য বিভিন্ন কেন্দ্র গড়ে ওঠে, যেমন রেস্টুরেন্ট, তারপর হোটেল বা ব্যাংক, এই সব সেবা কেন্দ্রগুলি গড়ে ওঠে। তাহলে সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট কাকে বলা হয় তোমরা বুঝতে পারলে। এরপর 5 নম্বর কোয়েশ্চেন হচ্ছে রারবান। রারবান এই 5 নম্বর কোয়েশ্চেনের সঙ্গে আরো দুটো কোয়েশ্চেন তোমাদের জানা উচিত, কারণ এই 3টে কোয়েশ্চেন এমনই কোয়েশ্চেন যার মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যের কারণেই এই 3টে কোয়েশ্চেন আলাদা। এই 3টে কোয়েশ্চেন কি যদি তোমরা না বুঝে যাও বা বইয়ে পড়তে যাও তাহলে তোমরা বুঝতে অসুবিধাগ্রস্ত হতে পারো। তো আর দুটো কোয়েশ্চেন কি, একটা হচ্ছে রারবান, একটা হচ্ছে পেরি আরবান। আর 7 নম্বর একটা কোয়েশ্চেন হচ্ছে রুরাল আরবান কন্টিমাম। তোমরা সিলেবাস খুললেই শেষের দিকে এই 3টে জিনিস পাবে, কিন্তু এই 3টে জিনিসের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে, সেই সূক্ষ্ম পার্থক্যগুলো তোমাদের জানতে হবে। রারবানকে বলা হয়, আর রারবানকে আর একটা ভাষায় বলা হয় রুরাল আরবান ফ্রিঞ্জ। রুরাল আরবান ফ্রিঞ্জ। তো রারবানটা কি? রারবানটা হচ্ছে যে একটা নগর বসতি, এটা ধরা যাচ্ছে আরবান সেটেলমেন্ট, ইউএস আরবান সেটেলমেন্ট, এবং একটা শহর বসতি
যখন খুব কাছে চলে আসে। আর রুরাল সেটেলমেন্ট, এটা হচ্ছে রুরাল সেটেলমেন্ট। তো রুরাল সেটেলমেন্ট খুব একটা বৃদ্ধি পায় না, কিন্তু আরবান সেটেলমেন্ট প্রচুর বৃদ্ধি পায়, মানে নিজের এলাকা সবসময় আরবান সেটেলমেন্টের বাড়তে থাকে। তো আরবান সেটেলমেন্ট যখন বাড়তে বাড়তে রুরাল সেটেলমেন্টের কাছে চলে আসে, তখন এই তাদের মিলন স্থলের কাছাকাছি যে অঞ্চলটা থাকে, এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে এই অঞ্চলটাতে রুরাল সেটেলমেন্ট এবং আরবান সেটেলমেন্টের বিভিন্ন বৈশিষ্ট্য একত্রিত হয়। মানে এখানে দুই ধরনের বৈশিষ্ট্যই কিছু কিছু পাওয়া যায়, কিন্তু এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে এইখানে আরবান সেটেলমেন্টের বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, বিভিন্ন সুবিধা রয়েছে যেমন উন্নত রাস্তাঘাট, তারপর বিভিন্ন দোকানপাট, এইসব জিনিস থাকে। কিন্তু এখানকার অর্থনীতি বা ইকোনমিক্সের মূল মূল ভিত্তি হলো কৃষিকাজ, যেটা রুরাল সেটেলমেন্ট থেকে এসেছে। মানে কৃষিকাজ হচ্ছে এখানকার, বা পশুপালন, এইসব হচ্ছে এখানকার মূল ভিত্তি। তাই সুযোগ সুবিধা থাকে শহর বসতির বৈশিষ্ট্য, এবং কৃষিকাজ বা অর্থনৈতিক কন্ডিশন বা অর্থনৈতিক কার্যকলাপ থাকে নগর বসতির কন্ডিশনে। তো সেই ঘটনাকে বলা হয়, বা সেই জায়গাটুকুকে বলা হয় রারবান বা রুরাল আরবান ফ্রিঞ্জ। তো এটা তোমরা বুঝতে পারলে যে এটা হচ্ছে, কিন্তু এই বিষয়টা যখন পেরি আরবান, সরি, এবার রুরাল পেরি আরবানটা পরে বলছি, এবার হচ্ছে রুরাল আরবান কন্টিমামটা তোমাদের বোঝাই। রুরাল আরবান কন্টিমাম কি? রুরাল আরবান কন্টিমাম হচ্ছে, এটা হচ্ছে একটা নগর বসতি। তো এই নগর বসতি বরাবর যখন একটা নগর বসতি বাড়তে বাড়তে যখন শহর বসতির সাথে মিলিত হয়, তখন নগর বসতির একটা অংশ এবং শহর বসতির একটা অংশ পরস্পরের মধ্যে ঢুকে যায়। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা দুটো বসতির এই জায়গাতে বৈশিষ্ট্য পাওয়া যায়। এই কারণে এই দুটো জায়গায়, এই মধ্যেকার এই জায়গাটা আসলে কি? এই জায়গাটা আসলে কি নগর আরবান সেটেলমেন্ট না রুরাল সেটেলমেন্ট? এই জিনিসটা বোঝা যায় না। মানে এইখানে রুরাল সেটেলমেন্ট এবং আরবান সেটেলমেন্টের বৈশিষ্ট্যকে আলাদা করা যায় না। এই কারণে এই জায়গাটাকে বলা হয় রুরাল আরবান কন্টিমাম। এই কথাটা মনে রাখবে যে এখানে আলাদা করা যায় না, আলাদা করা যায় না, আলাদা করা যায় না, আলাদা করা যায় না। মানে রুরাল সেটেলমেন্ট না আরবান সেটেলমেন্ট, এটা বুঝতে পারা যায় না। মানে দুটোকে যে আলাদা করবে, কোন জায়গাটা কোন জায়গাটা, মানে একে অপরের সঙ্গে মিশে থাকে এরা, সেই কারণে আলাদা করা যায় না। তাই এটাকে বলা হয় রুরাল আরবান কন্টিমাম। রুরাল আরবান কন্টিমামটা বুঝলে এবার আমরা বুঝবো পেরি আরবান। পেরি আরবান, ধরো একটা নগর বসতি, এই নগর বসতি আরবান সেটেলমেন্ট, এই আরবান সেটেলমেন্টটা বাড়তে বাড়তে কোনো শহর বসতিকে নিজের মধ্যে গ্রাস করেছে। মানে আরবান সেটেলমেন্টের কাজই হচ্ছে ওর বাড়তে বাড়তে যে আশেপাশের জমি, আশেপাশে যে সেটেলমেন্ট রয়েছে, সেই সেটেলমেন্ট গুলাকে নিজের মধ্যে প্রবেশ করানো। কিন্তু যখন এখানে একটা রুরাল সেটেলমেন্টকে সে নিজের মধ্যে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ এখনো সম্পূর্ণ এই রুরাল সেটেলমেন্টটা সম্পূর্ণ এখনো আরবান সেটেলমেন্টে পরিণত হয়নি, তখন এটাকে বলা হবে পেরি আরবান। পেরি আরবান মানে দেখা যাচ্ছে যে এই এখানে প্রবেশ শুরু হয়ে গেছে। মানে এই গ্রামীণ বসতিটা নগর বসতিতে পরিণত হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত হয়নি। দেখা যাচ্ছে 50% হয়েছে, 50% হয়নি, তবে 50 বছরে হয়ে যাবে বা 100 বছরে হয়ে যাবে। এই জায়গাটাকে বা এই গ্রামীণ বসতিটিকে আমরা তখন বলবো পেরি আরবান। তো এই ছবির মাধ্যমে তোমরা বুঝতে পারলে, তোমাদের ছবি সেরকম নেই, কিন্তু এই ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করতে হবে স্যার ম্যামদেরকে। তাহলে আমরা 7টা কোয়েশ্চেন আপাতত পড়লাম, এবার আমরা পরবর্তী কোয়েশ্চেনগুলিতে যাব। এর পরবর্তী কোয়েশ্চেন হচ্ছে মেগালোপলিস। আমরা মেট্রোপলিস পড়লাম, এবার পড়বো আমরা মেগালোপলিস। সরি, 8 নম্বর হচ্ছে মেগালোপলিস। মেগালোপলিস মেগালোপলিস কাকে বলা হয়? মেগালোপলিস বলা হয় যেই সব শহর বা নগরের জনসংখ্যা
50 লক্ষ এর বেশি, 50 লক্ষ এর বেশি তাকে বলা হয় মেগালোপলিস, বা সেই নগর বসতিকে বলা হয় মেগালোপলিস। তাহলে শুধু এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে যে যেই সব শহর বা নগরের জনসংখ্যা 50 লাখ মানুষের বেশি, সেই সব নগর বসতিকে বলা হয় মেগালোপলিস। মেগালোপলিসের আর একটা নাম হচ্ছে মেগা সিটি। মেগা সিটি, মেগা সিটির উদাহরণ হচ্ছে কলকাতা, তারপরে হচ্ছে টোকিও যেটা জাপানে অবস্থিত, তারপর হচ্ছে দিল্লি, দিল্লি, তারপরে হচ্ছে মুম্বাই, বেঙ্গালুরু, তারপর বিজিং, চায়নার বিজিং। তো এগুলো হচ্ছে মেগালোপলিস বা মেগা সিটির উদাহরণ। তো এটা 8 নম্বর কোয়েশ্চেন গেল যে 50 লক্ষের বেশি হলে তাকে বলা হয় মেগালোপলিস। 9 নম্বর কোয়েশ্চেন হচ্ছে কমিউটার জোন কাকে বলা হয়। এই জায়গাটা একটু বুঝবে ভালো করে। কমিউটার জোন, কমিউটার জোন কথার অর্থ হচ্ছে নিত্য যাত্রী বলয়। মানে ধরো এইখানে একটা মূল শহর রয়েছে, এখানে একটা মূল শহর রয়েছে এবং এইখানে ছোট ছোট কিছু শহরতলি রয়েছে, মানে ছোট ছোট শহর বলতে পারি বা শহরতলি বলতে পারি বা সাবার্ব যেগুলোকে বলা হয়। তো এইখানকার মানুষজন এইখানে এই ছোট ছোট শহর বা যেটাকে বলি আমরা সাবার বা শহরতলি, তো এইখানকার মানুষজন এইখানে কাজকর্মের জন্য প্রতিনিয়ত যাত্রা করে। মানে এখানে দেখা যায় শহর, অফিস ইত্যাদি ইত্যাদিতে এই মানুষগুলো কাজ করে। তো এই মানুষগুলো প্রত্যেক দিন এইখানে যায়, আবার প্রত্যেক দিন আসে, আবার প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, প্রত্যেক দিন আসে, প্রত্যেক দিন যায়, আবার প্রত্যেক দিন আসে। তো এর ফলে এই যে জোনটা, এই যে জোনটা, এই জোনটাকে বলা হচ্ছে কমিউটার জোন। কমিউটার জোন বা নিত্য যাত্রী বলায়। মানে এখানে মানুষজন যে এখানকার মানুষজন এখানে বিভিন্ন কাজ করে, বিভিন্ন অফিসে কাজ করে, তো তারা কি করে প্রত্যেকদিন যায়, প্রত্যেকদিন আসে। এই কারণে এই এই বলয়টাকে বলা হয় কমিউটার জোন। তো এই কমিউটার জোন কে তোমরা একটা উদাহরণের মাধ্যমে বলতে পারো যে কল্যাণী, নদিয়াতে অবস্থিত কল্যাণী, কল্যাণী থেকে প্রত্যেকদিন মানুষজন কলকাতা শহরে যায়, মানে প্রচুর মানুষ কলকাতা শহরে যায়, কারণ কলকাতা শহরে তারা বিভিন্ন টিচারের কাজ করে, যেমন টিচার রয়েছে, তারপরে বিভিন্ন ডক্টর, তারপরে বিভিন্ন অফিসে কাজকর্ম করা মানুষজন, তো এরা প্রত্যেকদিন যাতায়াত করে। দেখা যাচ্ছে সকালে ট্রেনে গেল, আবার রাত্রের ট্রেনে তারা ফিরে এলো। এই কারণে এটা ধরা যাচ্ছে কলকাতা, আর এগুলো ধরা যাচ্ছে কল্যাণী, এখানে একটা হচ্ছে কল্যাণী। তো এগুলো যাওয়া আসা করতে থাকে, তো এটাকে বলা হয় কমিউটার জোন। তাহলে কমিউটার জোনটা বুঝলে। এরপর 10 নম্বর, 10 নম্বরে রয়েছে সাব আর্ব। সাব আর্ব কাকে বলা হয়, এটা খুব সহজ, তোমরা বুঝতে পারবে যে এই ছবিটার মাধ্যমে তোমরা বুঝে নিতে পারবে। ধরো এটা হচ্ছে কল্যাণী আর হচ্ছে কলকাতা। তো কলকাতা শহরে এত পরিমাণ ভিড়, জঞ্জাট, বায়ু দূষণ, জলদূষণ ইত্যাদি কারণে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং কিছু উচ্চবিত্ত শ্রেণীর মানুষ তারা নিজেদের জীবনযাপনকে একটু সুস্থ রাখার জন্য, মানে সুস্থ রাখার জন্য নগর, মানে মেন নগর থেকে কিছুটা দূরে, দেখা যাচ্ছে যে 50 কিলোমিটার, 60 কিলোমিটার বা 20 কিলোমিটার দূরে একটা, মানে এখান থেকে ওরা মেন নগরে যাওয়া আসা করতে পারবে। তো সেই রকম একটা জায়গায় যেখানে প্রাকৃতিক পরিবেশ কিছুটা রয়েছে, যেমন খোলা মাঠ রয়েছে, তারপরে বনাঞ্চল রয়েছে, সবুজ জায়গা রয়েছে, তো সেই সব জায়গাগুলিতে তারা গিয়ে বসবাস করে তাদের নিজেদের জীবনযাপনকে সুস্থ রাখার জন্য। সেই সব জায়গাগুলিকেই বলা হয় সাবার্ব বা শহরতলি। মানে এটা শহর অঞ্চলের মধ্যেই পড়ছে, কিন্তু শেষের দিকে, শেষের দিকে পড়ছে যেখানে মানুষজন থাকে। এটা অনেকটা তোমরা প্রথমে হ্যামলেট পড়লে হ্যামলেটের মতোই তোমরা বলতে পারো। তো সাবাব এটা বুঝতে পারলে যে এটাকে বলা হয় শহরতলি। শহরতলি মানে শহরের তলায় বা শহরের আশেপাশে, তো এটা পারবে। এরপর 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, 11 নম্বর কোয়েশ্চেন হচ্ছে উমল্যান্ড। উমল্যান্ড,
উমল্যান্ড অনেকটা শহরতলির মতো, কিন্তু এই একটু পার্থক্য রয়েছে। উমল্যান্ড কি, মানে একটা মূল নগর, এটা হচ্ছে একটা মূল নগর, এটা হচ্ছে মূল নগর। মূল নগর এবং নগরের বাউন্ডারি এই দুটো কিন্তু আলাদা জিনিস। এটা হচ্ছে মূল নগর, কিন্তু এই মূল নগরের বাউন্ডারি রয়েছে এই রকম বাউন্ডারি, মূল নগরের বাউন্ডারি, মানে এখানেও শহর বসতি রয়েছে কিছু 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 কিছু। এই কারণে এই সব জায়গাগুলিতে কিছু জায়গা থাকে যেখানে কৃষি জমি প্রচুর রয়েছে, এই কারণে এই সব জায়গাগুলি থেকে যে খাবার দ্রব্য বা ছোট ছোট খাবারের কিছু ফ্যাক্টরি তৈরি হয়, আবার কৃষিকাজের অঞ্চল যেহেতু থাকে, তাই মেন নগরে এই সব জায়গাগুলি থেকে খাবার যায়, খাদ্য সামগ্রী বা ইত্যাদি পণ্য এই মূল নগরে যায়। তাই এই সব ছোট 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 বসতিকে গুলিকে বলা হয় উমল্যান্ড। তো উমল্যান্ডে নগর বসতির বহু সুযোগ সুবিধা থাকে, মানে মেন নগরের সাথে উমল্যান্ডগুলি মানে সুন্দর এবং বিস্তৃত এবং সুবিধাযুক্ত রাস্তার সঙ্গে যুক্ত থাকে, মানে রাস্তাঘাট খুব ভালো থাকে, মেন নগরের সঙ্গে যুক্ত থাকে এবং মেন নগরের কাছাকাছি হয়, মানে 10 কিলোমিটার 15 কিলোমিটারের মধ্যে রেডিয়াসে হওয়ার কারণে এখানে মেন নগরের বিভিন্ন সুযোগ সুবিধা তারা পায়। তাই এই উমল্যান্ড বলা হয় এগুলোকে। এরপর 12 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আরবান ব্লাইট। আরবান ব্লাইটকে তোমরা এক কথায় মনে রাখবে যে নগর বসতির কুপ্রভাবের ফলাফলের প্রক্রিয়াকেই বলা হয় আরবান ব্লাইট। নগর বসতির কুপ্রভাবের ফলাফলের প্রক্রিয়াকেই বলা হয় আরবান ব্লাইট। মানে নগর বসতিতে প্রচুর পরিমাণ শব্দ দূষণ, বায়ু দূষণ, জল দূষণ ইত্যাদি হওয়ার কারণে নগর বসতির মধ্যে এবং নগর বসতির আশেপাশের অঞ্চলে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে যায়। দেখা যাচ্ছে বিভিন্ন হ্রদ বা পুকুর বা নদী এগুলোতে জল নষ্ট হয়ে গেছে, জলদূষণ হয়েছে। তারপর আবহাওয়ায় বা জলবায়ুতে প্রচুর পরিমাণ সিওটি, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইত্যাদি ইত্যাদি গ্যাস হয়, বায়ু দূষণ হয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে মৃত্তিকা দূষণ হয়েছে। এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস, মৃত্তিকা, জল, তারপর জলবায়ু, এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিস। তো এই প্রাকৃতিক জিনিসগুলো আরবান বা নগর বসতির কুপ্রভাবের ফলে এগুলোতে নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। এই প্রক্রিয়াকেই বলা হয় আরবান ব্লাইট। তাহলে আরবান ব্লাইট হচ্ছে, তোমরা যদি সংজ্ঞা হিসাবে লিখতে চাও তাহলে লিখতে পারবে যে নগর বসতির বিভিন্ন কুপ্রভাবের কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হওয়ার প্রক্রিয়াকে বলা হয় আরবান ব্লাইট। এর একটি উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে আরবান ব্লাইটের কারণে যেই আরবান বা নগর বসতিতে গাড়ি ঘোড়া চলার কারণে প্রচুর পরিমাণ গ্যাস উৎপাদন হয়, CO2 গ্যাস ইত্যাদি গ্যাস উৎপন্ন হয়। তো এই সব গ্যাসগুলির কারণে সেখানকার জলবায়ু বা আবহাওয়াতে প্রচুর পরিমাণ ক্ষতিকারক গ্যাস নির্গত হয়, বায়ু দূষণ হয়। তো এটা একটা উদাহরণ তোমরা লিখতে পারবে। এরপর 13 নম্বর কোয়েশ্চেন হচ্ছে স্যাটেলাইট টাউন। স্যাটেলাইট টাউন কাকে বলা হয়? স্যাটেলাইট টাউন বলতে বোঝানো হয়েছে যে মূল নগর, মানে এটা হচ্ছে নগরের বাউন্ডারি, নগরের বাউন্ডারি আমি বললাম বড়, কিন্তু মূল নগর ছোট। তো এটা হচ্ছে একটা মূল নগর। তো এই মূল নগরে জনসংখ্যা এতটা বেড়ে গেছে যে এখানে আর জনসংখ্যা আটছে না। এই কারণে মূল নগরের আশেপাশে কিছু কিছু ছোট ছোট স্বয়ংসম্পূর্ণ নগর সৃষ্টি হয় বা ছোট ছোট শহর সৃষ্টি হয়। এগুলোকেই বলা হয় স্যাটেলাইট টাউন। এগুলো নগর সেটেলমেন্টের রেডিয়াসের মধ্যেই থাকে। তো এগুলোকে স্বয়ংসম্পূর্ণ বলার কারণ এগুলোর নিজের অর্থনৈতিক ব্যবস্থা থাকে। এই মূল নগর যদি নাও থাকে কোনো যায় আসে না, এ নিজেই স্বয়ংসম্পূর্ণ। এর নিজের অর্থনৈতিক ব্যবস্থা থাকে, নিজের প্রশাসন ব্যবস্থা থাকে, নিজের নিজের বিভিন্ন, মানে একটা নগর বসতির যা যা দরকার সব কিছু এই স্যাটেলাইট টাউনগুলিতে থাকে। কিন্তু এটা মেন সিটির বা মেন নগরের অন্তর্বর্তী অঞ্চলের মধ্যেই পড়ে। এই কারণে এগুলোকে বলা হয় স্যাটেলাইট টাউন বা উপগ্রহ শহর। এটা গেল।
এরপর 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে আরবান অ্যাগ্লোমেরেশন। আরবান অ্যাগ্লোমেরেশন। আরবান অ্যাগ্লোমেরেশন মানে হচ্ছে পৌরপিণ্ড। পৌরপিণ্ড বলতে কি বোঝায়? একটা নগর, এই নগরটা সব সময় আশেপাশে বিস্তৃত হতে থাকবে। নগরের বললাম বৈশিষ্ট্য, এ নিজের আশেপাশের অঞ্চলকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য প্রসারিত হতে থাকে। এই প্রসারিত হওয়ার প্রক্রিয়াকে এর আগের ভিডিওতে আমি তোমাদের যখন নোট দিয়েছিলাম তখন একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, আরবান স্প্রল মানে হচ্ছে নগরের বিস্তৃতি। তো নগর নিজের রেডিয়াসকে সবসময় বিস্তৃত করতে থাকে। তো এই নগর বিস্তৃত হতে হতে এগুলোতে ছোট 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 যে গ্রাম বা ছোট ছোট শহর রয়েছে সেগুলোকে নিজের মধ্যে করে নিজের আয়তনকে বাড়াতে থাকে। এই আয়তন বাড়াতে থাকলে এই ঘটনাকেই বলা হয় পৌরপিণ্ড বা আরবান অ্যাগ্লোমেরেশন। তো এটা 14 নম্বর কোয়েশ্চেন হলো। 15 নম্বর কোয়েশ্চেন তোমাদের এখানেই বলে দে। 15 নম্বর কোয়েশ্চেনটা হচ্ছে ডরমিটরি টাউন। ডরমিটরি টাউন। ডরমিটরি টাউনকে আর একটা ভাষায় বলা হয় টুইন সিটি। 11 বা 12 তোমাদের ছিল টুইন সিটি বা যমজ শহর বা দৈত্য নগর। এটা তোমরা এবার বুঝতে পারছো যে যখন দুটি বড় বড় শহর বা দুটি শহর আসে মানে একে অপরের পাশে থাকে তখন এই সব শহরগুলি নিজেদের মধ্যে নিজেদের বৈশিষ্ট্যগুলিকে শেয়ার করে। তো এই দুটি শহরকে একত্রে বলা হয় টুইন সিটি বা ডরমিটরি টাউন বা যমজ শহর। তো এই বা দৈত্যনগর। তো এগুলোর একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি কলকাতা আর হাওড়া। কলকাতা এবং হাওড়া দুটোই বড় বড় শহর, একে অপরের পাশে অবস্থিত। এতে কি যে বলছে, হাওড়াতে প্রচুর পরিমাণে ট্রান্সপোর্ট ব্যবস্থা খুব ভালো, মানে হাওড়াতে বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন দিক থেকে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে রেল স্টেশন এসে মিলিত হয়, তাই এখানে পরিবহন ব্যবস্থা খুব ভালো হয়। তো এই পরিবহন ব্যবস্থা হাওড়াতে ভালো হওয়ার থাকার কারণে হাওড়া থেকে মানুষ কলকাতা শহরের দিকে চলে যায়। কলকাতা শহরে বিভিন্ন কাজে চলে যায়, যেমন তাদের নিজেদের কাজ থাকতে পারে, নিজেরা সেখানে অফিস আদালতে সেখানে তারা কাজ করতে পারে, অথবা সেখানে কলকাতাতে দেখা যাচ্ছে মানুষ চিকিৎসার জন্য বা পরীক্ষা দেওয়ার জন্য বা পড়াশোনার জন্য যাচ্ছে। তো ইত্যাদি কারণে যখন দুটো শহর একে অপরের বৈশিষ্ট্য নিজেদের মধ্যে শেয়ার করে বা নিজেদের কাজে আসে একে অপর, তখন সেই দুটি পাশাপাশি শহরকে একত্রে বলা হয় ডরমিটরি টাউন বা টুইন সিটি বা যমজ শহর। এর দুটো উদাহরণ হচ্ছে, একটা হচ্ছে কলকাতা হাওড়া, 2 নম্বর তোমরা বলতে পারো যে হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ। এটা হয়ে গেল হায়দ্রাবাদ এবং দক্ষিণ ভারতে হায়দ্রাবাদ এবং সেকেন্দ্রাবাদ দুটি হচ্ছে মানে দুটি শহর একে অপরের সাথে নিজেদের বৈশিষ্ট্যকে শেয়ার করে বা নিজেরা উপকৃত হয় একে অপরের মাধ্যমে। তো এই শহরগুলিকেই বলা হয় ডরমিটরি টাউন বা টুইন সিটি বা যমজ শহর বা দৈত্য নগর। তাহলে এই 15টা কোয়েশ্চেন আশা করছি তোমরা বুঝতে পারলে। এই কোয়েশ্চেনগুলোই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ এবং মেন কোয়েশ্চেন, এবং এর আগের ভিডিওতে তোমাদের আর 10টি কোয়েশ্চেনের আমি অ্যান্সার দিয়েছিলাম, তো সেগুলো যদি না দেখো দেখে নিও। তো তোমাদের টোটাল 15টা আর এবং 10টা 25টা কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে গেল, আর খুব কোয়েশ্চেন আছে 8-10টা কোয়েশ্চেন আছে, তো এরপরের ভিডিওতে সেগুলো আলোচনা করে দেওয়া হবে। তো তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কারণে কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো।